What happened in the magnet? In the magnetic field, as well as the protons are not static but rather spin around about the axis of BO at the Larmor frequency. অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আনলে যে প্রোটনগুলা তার যে নিজস্ব লার্মর ফ্রিকোয়েন্সি আছে এই গতিতে মেইন ম্যাগনেটিক ফিল্ডের চারদিকে ঘুরতে থাকে। তো এভাবে যদি চিন্তা করি যে আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ড যে জেড অ্যাক্সিস বরাবর থাকে এবং জেড অ্যাক্সিস বরাবর এই হাইড্রোজেন প্রোটনগুলা এই অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এখন নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা কি? নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর আমরা এম প্রকাশ করি। তো এটা হচ্ছে যে প্রতিটা হাইড্রোজেন প্রোটনের সম্মিলিত যে ম্যাগনেটাইজেশন ভেক্টর এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের শরীরের যে লক্ষ লক্ষ কোটি কোটি হাইড্রোজেন প্রোটন আছে এই প্রোটন সবগুলার সমষ্টিগত যে ম্যাগনেটিক ভেক্টর এটা হচ্ছে এম। আমরা এটা এম দ্বারা প্রকাশ করি। আমরা তো একটা হাইড্রোজেন প্রোটন নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের যখন একটা স্লাইস নেওয়া হয় ওই স্লাইসের ভিতরে যতগুলো হাইড্রোজেন প্রোটন থাকে সবগুলাই তো ওই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয়। তো সবগুলাকে সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে। চিন্তা করলে তখন আমরা এই বেসিক্সটা বুঝতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে একটা প্রোটন চিন্তা করলে একটা প্রোটন তার এই মেইন ম্যাগনেটিক ফিল্ড বরাবর কেন্দ্র করে ঘুরতে থাকে এবং দুইটা প্রোটন দেখা গেছে একটা তার মেইন ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকে আর একটা তার উল্টা দিকে থাকে। এবং যদি আমরা অনেকগুলো প্রোটন চিন্তা করি দেখা গেছে যে যে সবগুলা প্রোটনের যে কিছু বেশিরভাগ প্রোটন এই মেইন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল থাকে আবার বেশিরভাগ অ্যান্টি প্যারালাল থাকে, কিন্তু তাদের সমষ্টিগত যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু ম্যাগনেটিক আমাদের মেইন ম্যাগনেটের প্যারালাল থাকে। অর্থাৎ সবগুলা প্রোটনের সমষ্টিগত ম্যাগনেটিক ফিল্ড আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল থাকে এবং এইটাকে এই ভেক্টরটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে দুটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক ফিল্ড বিও আর এটা হচ্ছে নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর এম। তো এমটা হচ্ছে সবগুলা হাইড্রোজেন প্রোটনের সমষ্টিগত যে ম্যাগনেটিক ভেক্টর ওটা হচ্ছে এম। এখন রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিলে কি হয়? দ্য নেট ম্যাগনেটাইজেশন এম can be changed by application of a radio frequency pulse applied at the Larmor frequency. অর্থাৎ প্রথম অবস্থায় যে নেট ম্যাগনেটাইজেশনটা তো আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ড বিও বরাবর থাকে। এখন এই ম্যাগনেটাইজেশনটাকে যদি আমরা সরাইতে চাই, মেইন ম্যাগনেটিক ফিল্ড থেকে সরাইতে চাই, সেক্ষেত্রে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিতে হবে এবং এই রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা দিতে হবে লার্ভার ফ্রিকোয়েন্সি অনুযায়ী। অর্থাৎ হাইড্রোজেন প্রোটনের যে লার্ভার ফ্রিকোয়েন্সি এই অনুযায়ী রেডিও ফ্রিকোয়েন্সি দিলেই কিন্তু ওই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা ওই মেইন ম্যাগনেটিক ফিল্ড থেকে সরে যাবে। The degree of rotation of the axis M is called the flip angle. অর্থাৎ আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই নেট ম্যাগনেটাইজেশনটাকে আমরা সরাচ্ছি সেটাই হচ্ছে ফ্লিপ অ্যাঙ্গেল। এবং এ 90 ডিগ্রি পালস মুভস দ্য ডিরেকশন অফ এম ফ্রম দ্য জেড প্লেন ইনটু দ্য ট্রান্সভার্স প্লেন। তো আমি এটা ছবি দেখালে আরো ক্লিয়ার হবে যে আমরা যদি 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেই, তো 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিলে কি হবে? তো এটা হচ্ছে আমাদের নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর এম, যেটা আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ড বিও বরাবর আছে, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর আছে। তো এই অবস্থায় থাকা অবস্থায় আমরা যখন 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিব মেশিনের মাধ্যমে, তখন কি হবে যে তখন যেটা হবে যে এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা আর এই জেড অ্যাক্সিস বরাবর থাকবে না, অর্থাৎ মেইন ম্যাগনেটিক ফিল্ড বরাবর থাকবে না, সেটা এই এক্স ওয়াই অ্যাক্সিসে চলে আসবে। 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিলে এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা কিন্তু এই এক্স ওয়াই প্লেনে চলে আসবে, জেড অ্যাক্সিস থেকে এক্স ওয়াই অ্যাক্সিসে চলে আসবে। এটাই হচ্ছে ফ্লিপ করা, অর্থাৎ 90 ডিগ্রি ফ্লিপ করে দিলাম এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে রেডিও ফ্রিকোয়েন্সি পালসের মাধ্যমে।
After transmission of the radio frequency pulse cease, the effective magnetic field return to B naught. অর্থাৎ যখন আবার রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা বন্ধ করে দিব, তখন আবার ওই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা কিন্তু আবার আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ডের বরাবর চলে আসবে। M lies in the XY plane and pieces above the Z axis. অর্থাৎ নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা যতক্ষণ XY প্লেনে থাকে ততক্ষণ কিন্তু Z অ্যাক্সিস বরাবর ঘুরতে থাকে, Z অ্যাক্সিসের চারদিক দিয়ে ঘুরতে থাকে। এবং এই ঘোরার সময় ছবি দেখাইলে বোঝা যাবে। তো এই যতক্ষণ ঘুরতে থাকে, এই ঘুরতে ঘুরতে ঘোরার সময় সে একটা কারেন্ট প্রডিউস করে। The precision induces a current in a receiving coil which the scanner uses to translate an image. অর্থাৎ যতক্ষণ এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর এক্স ওয়াই প্লেনে ঘুরতে থাকে ততক্ষণ একটা কারেন্ট প্রডিউস হয়। এই কারেন্টটাই কিন্তু রিসিভিং কয়েল যা ধরতে পারে। এবং যত সময় যায়, আস্তে আস্তে যত সময় যায় তত কিন্তু এই সিগন্যালটার স্ট্রেংথ কমতে থাকে। অর্থাৎ প্রথম অবস্থায় সিগন্যাল বেশি থাকে, কারণ প্রথম অবস্থায় এই নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা অর্থাৎ সবগুলো হাইড্রোজেন প্রোটন এক্স ওয়াই প্লেনে ঘুরতে থাকে, একসাথে ঘুরতে থাকে। কিন্তু যত সময় যায় এই হাইড্রোজেন প্রোটন গুলো আবার মেইন ম্যাগনেটিক ফিল্ডের দিকে চলে আসার চেষ্টা করে এবং আস্তে আস্তে সিগন্যাল কমতে থাকে। এবং এক সময় এই এমটা আর এই এক্স ওয়াই প্লেনে থাকে না, আবার সেই মেইন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালে চলে যায়। তো রিল্যাক্সেশন কি? তো দুইটা প্রসেস ঘটে এই সময়। একটা হচ্ছে রিল্যাক্সেশন। Relaxation is the process of the magnetization of the hydrogen atoms returning to equilibrium. অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি বন্ধ করার পরে যখন আবার হাইড্রোজেন অ্যাটম গুলো আগের অবস্থায় ফিরে যাওয়া, এটাই হচ্ছে রিল্যাক্সেশন। কিন্তু রিল্যাক্সেশন আবার দুই ভাবে ঘটে। একটা হচ্ছে T1 অর লংগিটিউডিনাল রিল্যাক্সেশন, যেটা হচ্ছে এই মেইন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালে ঘটে। আরেকটা হচ্ছে T2 অর ট্রান্সভার্স রিল্যাক্সেশন, যেটা ঘটে আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারে ঘটে। তাহলে একটা হচ্ছে লংগিটিউডিনাল রিল্যাক্সেশন অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর যেটা হয় সেটা, আরেকটা হচ্ছে ট্রান্সভার্স রিল্যাক্সেশন মানে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সভার্স রিল্যাক্সেশন। তো T1 রিল্যাক্সেশনটা হচ্ছে precessing protons are pulled back into alignment with main magnetic field, the scanner reducing size of the magnetic moment vector in the xy plane. অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে আমাদের যে এম নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর এম এক্স ওয়াই প্লেনে চলে আসে। তো এক্স ওয়াই প্লেনে চলে আসার পরে কিছু সময় ওটা এক্স ওয়াই প্লেনে থাকে, কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি পালস যখন আবার বন্ধ করে দেওয়া হয় তখন আবার হাইড্রোজেন প্রোটন গুলা এক্স ওয়াই প্লেনে না থেকে আবার মেইন ম্যাগনেটিক ফিল্ড বরাবর চলে আসে। এই জিনিসটাই হচ্ছে লংগিটিউডিনাল রিল্যাক্সেশন। আর ট্রান্সভার্স রিল্যাক্সেশন কি? precessing protons become out of phase leading to a drop in the net magnetic vector. অর্থাৎ যখন রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়া হয় তখন এক্স ওয়াই প্লেনে চলে আসে নেট ম্যাগনেটাইজেশন ভেক্টর এবং হাইড্রোজেন প্রোটন গুলা সবগুলা প্রোটন একই সাথে ঘুরতে থাকে। তো যতক্ষণ একই সাথে ঘুরতে থাকে ততক্ষণ এটা ইন ফেজ থাকে, এটা কেবল ইন ফেজ। কিন্তু যখন আবার আস্তে আস্তে স্লো হয়ে যায়, অর্থাৎ কিছু প্রোটন আস্তে ঘুরে কিছু প্রোটন জোরে ঘুরে, এই স্লো হয়ে যাওয়ার কারণে তার ট্রান্সভার্স রিল্যাক্সেশনটা ঘটে, তার সিগন্যালটা আস্তে আস্তে কমতে থাকে। এটা হচ্ছে ট্রান্সভার্স রিল্যাক্সেশন। এবং ট্রান্সভার্স রিল্যাক্সেশন অকার্স মাচ ফাস্টার দেন লংগিটিউডিনাল রিল্যাক্সেশন। অর্থাৎ এই ট্রান্সভার্স রিল্যাক্সেশনটা অনেক দ্রুত হয়, অর্থাৎ ইন ফেজ থেকে আউট অফ ফেজ চলে যায় অনেক দ্রুত। কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস থেকে জেড অ্যাক্সিসে যেতে একটু সময় লাগে। এবং টিস্যু কন্ট্রাস্ট ইজ ডিটারমাইন্ড বাই ডিফারেন্স ইন দিস টু টাইপস অফ রিল্যাক্সেশন। অর্থাৎ এই দুই ধরনের যে রিল্যাক্সেশনের যে পার্থক্য, এর মাধ্যমেই একটা টিস্যু যে কন্ট্রাস্টটা আমরা মেশিন বুঝতে পারে। এখন T1 রিল্যাক্সেশন এবং T2 রিল্যাক্সেশনটা কিভাবে হয় ছবির মাধ্যমে বুঝাই। তো প্রথমে আমরা
T1 রিল্যাক্সেশন বা লংজিটিউডাল রিল্যাক্সেশনটা দেখি, যে যখন রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা দেওয়া হয় তখন সাথে সাথে সবগুলো হাইড্রোজেন প্রোটন কিন্তু এই এক্স ওয়াই প্লেনে চলে আসে, এক্স ওয়াই প্লেন চলে আসে এবং এই জেড অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরতে থাকে। কিন্তু যত সময় যায় আস্তে আস্তে এগুলো আবার এই জেড অ্যাক্সিস বরাবর প্যারালাল হওয়ার চেষ্টা করে এবং একটা সময় সবগুলো হাইড্রোজেন প্রোটন এই জেড অ্যাক্সিসে প্যারালাল হয়ে যায়। তো এটাই হচ্ছে লংগিটিউডাল রিল্যাক্সেশন অথবা T1 রিল্যাক্সেশন। তো প্রথম অবস্থায় লংগিটিউডাল রিল্যাক্সেশনটা সব জিরো থাকে এবং যত টাইম যায় আস্তে আস্তে এই লংগিটিউডাল রিল্যাক্সেশনটা বাড়তে থাকে। আর T2 রিল্যাক্সেশনটা হচ্ছে ডিফেসিং। ডিফেসিং মানে, আচ্ছা, T1 রিল্যাক্সেশনের একটা বিষয় বুঝতে হবে, যে এই যে লংগিটিউডাল রিল্যাক্সেশনটা এই 63% রিকভারি করতে যে সময়টা লাগে, তো এটাই হচ্ছে T1 টাইম। ঠিক আছে, যে প্রথমে কোনো লংগিটিউডাল রিল্যাক্সেশন থাকে না যেহেতু সবগুলা প্রোটন এক্স ওয়াই প্ল্যানে থাকে, এজন্য এই এই প্রথম সময়ে শুরুতে কোনো লংগিটিউডাল রিল্যাক্সেশন থাকে না। কিন্তু যতই সময় যায় আস্তে আস্তে লংগিটিউডাল রিল্যাক্সেশন বাড়তে থাকে, কারণ হাইড্রোজেন প্রোটন গুলা জেড অ্যাক্সিস বরাবর চলে আসে এবং যত এই 63% আসতে যে সময় লাগে ওটা হচ্ছে T1 টাইম। আর T2 রিল্যাক্সেশনটা হয় কিভাবে, যে 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে এই এক্স ওয়াই প্লেনে চলে আসলো। এক্স ওয়াই প্লেনে আসার পরে প্রতিটা হাইড্রোজেন প্রোটন একই সাথে ঘুরতে থাকে এবং একই সাথে ঘুরতে থাকার ফলে যতক্ষণ একই সাথে ঘুরে ততক্ষণ তাদের সিগন্যালটা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা সবচেয়ে বেশি থাকে। এবং যত সময় যায় হাইড্রোজেন প্রোটন গুলা আস্তে আস্তে স্লো হতে থাকে, অর্থাৎ একটা আরেকটার সাথে আর ঘুরে না, তখন কোনোটা বেশি দ্রুত ঘুরে, কোনোটা পরে ঘুরে, তো স্লো ঘুরে, তো কোনোটা আগে চলে যায়, কোনোটা পরে চলে যায়। এ- অর্থাৎ আস্তে আস্তে ডিফেজ হয়ে যায় এবং তাদের সিগন্যালটা কমতে থাকে, অর্থাৎ ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনের কমতে থাকে এবং একটা পর্যায়ে জিরো হয়ে যায়। জিরো হয়ে যায় কখন, যখন সবগুলো হাইড্রোজেন প্রোটনই আলাদা আলাদা ভাবে ঘুরতে থাকে, তাদের মধ্যে আর কোনো ফেজ থাকে না, ডিফেজ হয়ে যায়, তখনই এই সিগন্যালটা একেবারে কমে যায়, অর্থাৎ কোনো ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশন থাকে না। তো দুইটা কিন্তু আলাদা আলাদা প্রসেস। এবং এই 37% লস, মানে এই ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশন যে সময়ে 37% লস হয় ওই সময়টা হচ্ছে এই T2 টাইম। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। এই জিনিসটা আবার বারবার এই ভিডিওটা দেখলে আরো বুঝতে পারবে। তো এখন কন্ট্রাস্টটা কিভাবে হয়, কন্ট্রাস্টটা কিভাবে বোঝা যায় যে ফ্যাট আর ওয়াটার আলাদাভাবে কিভাবে হয়। এখন লংগিটিউডাল ম্যাগনেটাইজেশন যদি আমরা চিন্তা করি, যে ফ্যাট এবং ওয়াটারের কিন্তু দুইটার টাইম আলাদা। অর্থাৎ আমরা আগে বলছি যে 63% লংগিটিউডাল রিল্যাক্সেশন আসতে যে সময় লাগে ওটা হচ্ছে T1 টাইম। এখন দেখা যাচ্ছে যে ফ্যাটের T1 টাইমটা কিন্তু অনেক কম, অর্থাৎ 500 কম, কিন্তু ওয়াটারের T1 টাইমটা কিন্তু বেশি। তার মানে এই এই সময়ে দুইটা টিস্যুর T1 টাইম কিন্তু আলাদা। এই ডিফারেন্সটার মাধ্যমে কিন্তু সিকোয়েন্স গুলাতে টিস্যু, ফ্যাট এবং ওয়াটারের সিগন্যাল দুই রকম হয়। এই হলুদটা যদি ফ্যাট হয় এবং ব্লুটা যদি ওয়াটার হয়, তাহলে প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে এই প্রথম শুরুতে কিন্তু তাদের কোনো লংগিটিউডাল ম্যাগনেটাইজেশন থাকে না। কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি পালস বন্ধ করে দেওয়ার পরে আস্তে আস্তে এই ফ্যাট এবং ওয়াটার টিস্যু দুইটাই মেইন ম্যাগনেটিক ফিল্ডের বরাবর আসতে থাকে। এর মধ্যে ফ্যাটের হচ্ছে 63% আসতে তাড়াতাড়ি চলে আসে ফ্যাটের, এবং ওয়াটারের আসতে আরো সময় লাগে। এই যে দুইটা ডিফারেন্স থাকে,
একটা নির্দিষ্ট সময়ে যে দুইটার লঙ্গিচুডাল ম্যাগনেটাইজেশন ডিফারেন্স থাকে, এই ডিফারেন্সের মাধ্যমে T1 কন্ট্রাস্টটা পাওয়া যায়। আর T2 কন্ট্রাস্টটা পাওয়া যায় হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনের মাধ্যমে। তো এই ফ্যাট যদি, ইয়েলোটা হচ্ছে ফ্যাট এবং ওয়াটার হচ্ছে ব্লু লাইন। তো প্রথম অবস্থায় ওয়াটার এবং ফ্যাটের ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশন দুইটাই 100% থাকে, এবং আস্তে আস্তে যত সময় যায় দেখা গেছে ফ্যাট অনেক দ্রুত তার ম্যাগনেটাইজেশনটা হারায়, এবং ওয়াটার তো এই এই নির্দিষ্ট সময় দেখা গেছে যে ফ্যাটের ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা কম থাকে এবং ওয়াটারের ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা বেশি থাকে। এই যে দুইটা ডিফারেন্স পাওয়া যায় একটা নির্দিষ্ট টাইমে, এই এই ডিফারেন্সের কারণে তাদের মধ্যে T2 কন্ট্রাস্টটা পাওয়া যায়। আচ্ছা, এই ডিফারেন্সের কারণে কি কন্ট্রাস্টে হোয়াইট এবং আপনার ব্ল্যাক এই দুই কালারে হচ্ছে বা ব্ল্যাক? হ্যাঁ, এই ডিফারেন্সের কারণে দেখা যাচ্ছে যে ফ্যাটটা একটু কম ব্রাইট হচ্ছে এবং ওয়াটারটা একটু বেশি ব্রাইট হচ্ছে। এই ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে T2 সিকোয়েন্স। যেটা T2 সিকোয়েন্সে আমরা কি দেখি যে ওয়াটারটা কিন্তু একটু বেশি হোয়াইট সাদা দেখছি। হয়, হ্যাঁ ফ্যাটটা একটু কম সাদা হয়। এর কারণ কি, যে এই দুইটার কিন্তু ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা প্রায় কাছাকাছি, সময়টা কিন্তু প্রায় কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স না। এখন আমরা সময়টা যদি আরো বাড়াই তো তাদের মধ্যে কন্ট্রাস্টের ডিফারেন্সটা কিন্তু আরো কমে যাবে। আর সময় যদি আমরা একটু কমাই, এই কম হলে কন্ট্রাস্টটা কিন্তু আমরা বেশি পাবো বা ডিফারেন্সটা বেশি পাবো। এর কারণে যে T1 সিকোয়েন্সে কি হয়, T1 সিকোয়েন্সে দেখি যে আমরা ফ্যাটটা কিন্তু অনেক বেশি সাদা থাকে, আবার ওয়াটারটা কিন্তু ডার্ক থাকে। কারণ কি, কারণ হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি থাকে। এই যে T1 রিল্যাক্সেশনটা অনেক বেশি থাকে, একটা নির্দিষ্ট সময়ে ফ্যাটটা কিন্তু অনেক দ্রুত এই লঙ্গিচুডাল ম্যাগনেটাইজেশনে চলে যায়, কিন্তু ওয়াটারের ম্যাগনেটাইজেশনটা অনেক কম থাকে। যার কারণে T1 সিকোয়েন্সে আমরা ফ্যাটটা অনেক সাদা পাই এবং ওয়াটারটা ডার্ক পাই। তো এই কারণে আসলে কন্ট্রাস্টটা হয়, দুইটা টিস্যুর মধ্যে কন্ট্রাস্টটা হয়, যেহেতু টিস্যুগুলার প্রপার্টিজ দুইটা রিল্যাক্সেশন আলাদা আলাদা ভাবে হয়। তাহলে এই দুইটা ছবিতে আমি দেখাচ্ছি যে দুইটা প্রসেস কিভাবে হয়। একটা হচ্ছে লঙ্গিচুডাল রিল্যাক্সেশন, আর একটা হচ্ছে ট্রান্সভার্স রিল্যাক্সেশন। লঙ্গিচুডাল রিল্যাক্সেশন হচ্ছে যে এক্স ওয়াই প্লেন থেকে ঘুরতে ঘুরতে আবার জেড প্লেনে চলে যায়, এটাই হচ্ছে লঙ্গিচুডাল রিল্যাক্সেশন। অর্থাৎ নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটা প্রথমে এক্স ওয়াই প্লেন বরাবর ঘুরতে থাকে এবং ঘুরতে 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 আস্তে আস্তে আবার একটা সময় জেড প্লেনে চলে যায়, তখন আর কোনো লঙ্গিচুডাল রিলেশন থাকে না। আরেকটা প্রসেস হচ্ছে ট্রান্সভার্স রিল্যাক্সেশন, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে প্রতিটা হাইড্রোজেন প্রোটন কিন্তু একসাথে ঘুরতে থাকে, এবং যতক্ষণ একসাথে ঘুরতে থাকে ততক্ষণ সিগন্যালটা সবচেয়ে বেশি থাকে, এবং আস্তে আস্তে যত সময় যায় তখন আর একসাথে ঘুরে না, আস্তে আস্তে তারা ছড়ায় যায়। অর্থাৎ কোনোটা আগে থাকে কোনোটা পিছনে থাকে, অর্থাৎ কোনোটা ফাস্ট থাকে কোনোটা স্লো থাকে। এর কারণে তাদের মধ্যে আর মানে ইন ফেজ থাকে না, আউট অফ ফেজ থাকে, তখন আর তাদের মধ্যে শক্তি থাকে না, স্ট্রেংথ থাকে না। যেমন এটা যদি একটা উদাহরণ দেওয়া যায়, যে আমরা যদি 10 জন মিলে একসাথে একটা একটা কিছু ধাক্কা দেই, যদি একটা আলমারি ধাক্কা দেই, আলমারিটা লড়বে, অনেক বেশি শক্তি পাবে। কিন্তু দেখা গেছে যে আমরা 10 জন যদি এক তালে ধাক্কা না দিই, দেখা গেছে কেউ একটু আস্তে ধাক্কা দিল, কেউ জোরে ধাক্কা দিল, বা কেউ ধাক্কা দিল না, তখন কিন্তু শক্তিটা কম থাকবে। তো এটাই এখানে তাই ঘটে, এটা হচ্ছে ট্রান্সভার্স রিল্যাক্সেশন। তো এটা তো দেখাইছি যে লঙ্গিচুডাল রিল্যাক্সেশনটা 3D তে কিভাবে, মানে প্রথমে এক্স ওয়াই প্ল্যান বরাবর ঘুরতে থাকে এবং আস্তে আস্তে জেড এক্সিস বরাবর চলে যায়, এবং এক সময় আর কোনো লঙ্গিচুডাল রিল্যাক্সেশন থাকে না। এবং এটা হচ্ছে ট্রান্সভার্স রিল্যাক্সেশন। তো ট্রান্সভার্স রিল্যাক্সেশন হচ্ছে যতক্ষণ সবগুলা হাইড্রোজেন প্রোটন একই দিকে থাকে এবং একই সাথে ঘুরতে থাকে, ততক্ষণ এটা হলো ইন ফেজ থাকে এবং তাদের সিগন্যালটা বেশি থাকে। এবং যত সময় যায় আস্তে আস্তে তাদের শক্তি হারাতে থাকে
এবং একটা আরেকটা থেকে সরে যায়, তাদের স্ট্রেংথ কমে যায়, একসাথে আর ঘুরতে থাকে না এবং তাদের ডিরেকশন পরিবর্তন হয়, তাদের শক্তি হারাতে থাকে এবং একটা পর্যায়ে তারা হাইড্রোজেন অ্যাটম গুলা আস্তে আস্তে অনেক ডিফারেন্স হয়ে যায়, মানে তাদের দূরে সরে যায়, বলতে তারা কোনোটা জোরে ঘুরে কোনোটা আস্তে ঘুরে, এভাবে তাদের শক্তি হারাতে থাকে এবং এটি টু ট্রান্সভার্স রিল্যাক্সেশনটা কমতে থাকে। তো এখন আসি ছবিতে। তো ছবি দেখলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো যে কিভাবে কন্ট্রাস্টটা T1 এবং T2 টা হয়। তো এমআরআই প্যারামিটার আছে টিআর এবং টি, এই দুইটা জিনিস হচ্ছে, একটা হলো রিপিটেশন টাইম, একটা হচ্ছে ইকো টাইম। তো টাইমের উপর নির্ভর করে কন্ট্রাস্টটা কেমন হবে, টিআর এবং টি এর উপর। তো এই দিকটা হচ্ছে টি এবং এই দিকটা হচ্ছে টিআর, এবং টাইমটা হচ্ছে মিলি সেকেন্ডে। এখন যদি এটা হচ্ছে T1 ওয়েটেড ইমেজ, তো T1 ওয়েটেড ইমেজ আমরা কখন পাবো, যখন টা শর্ট টি হবে এবং টিআরটা শর্ট টিআর হবে, তখন আমরা T1 ওয়েটেড ইমেজ পাবো। আর T2, এটা হচ্ছে T2 ওয়েটেড ইমেজ। T1 ওয়েটেড ইমেজে আমি দেখতেছি যে সিএসএফ এর সিগন্যালটা হচ্ছে ডার্ক, যে ভেন্ট্রিকল ভিতরে যে পানির সিগন্যালটা হচ্ছে ডার্ক, এবং ভিতরে যে হোয়াইট ম্যাটার এবং হোয়াইট ম্যাটার হচ্ছে ব্রাইট। এই দুইটা জিনিস খেয়াল করলে কিন্তু বোঝা যায় কোনটা T1 এবং T2। তো এটা হচ্ছে টি টু ইমেজ, টি টু ইমেজের যে সিএসএফ এটা হচ্ছে ব্রাইট, কিন্তু ব্রেনের যে হোয়াইট ম্যাটার, এই হোয়াইট ম্যাটারটা হচ্ছে ডার্ক। তাহলে আমরা T2 ইমেজ পাচ্ছি কখন, যখন এই টিটা হচ্ছে লং টাইম টি দিব এবং লং টাইম টি আর দিব, তখন আমরা T2 ইমেজটা পাবো। তো টি আর বেশি হবে এবং টিও বেশি হবে, তখন T2 ইমেজ পাবো। আর টি যখন কম হবে এবং টি আর যখন কম হবে, তখন আমরা T1 ওয়েটেড ইমেজ পাবো। আর পিডি ওয়েটেড মানে হচ্ছে প্রোটন ডেনসিটি ইমেজ পাবো, যখন টি আর বেশি হবে কিন্তু টি কম হবে, তখন আমরা প্রোটন ডেনসিটি ইমেজ পাবো। আর এটা হচ্ছে একটা পুওর কন্ট্রাস্ট ইমেজ, এখানে কিন্তু কোনো কিছুই ভালোভাবে আলাদা করে বোঝা যাচ্ছে না, কোনটা হোয়াইট ম্যাটার কোনটা গ্রে ম্যাটার বা সিএসএফ কোনটা। তো যদি আমরা টি অনেক বেশি দেই কিন্তু টি আর আবার কম দেই, সেক্ষেত্রে এরকম মানে পুওর কন্ট্রাস্ট আসবে। আচ্ছা, এখন হচ্ছে কে স্পেস। কে স্পেসটা হচ্ছে একটা মেশিনের কম্পিউটারের একটা সিস্টেমের ভিতর যে জায়গাটা সিগন্যালটা রিসিভ হয়, এটা হচ্ছে কে স্পেস। অর্থাৎ রুগীর শরীর থেকে সিগন্যালটা একটা স্পেস, অর্থাৎ একটা জালি আকারে যে একটা থাকে, সিগন্যালটা রিসিভ হয়, এবং এই প্রতিটা সিগন্যালের ভিতরে এক একটা ফ্রিকোয়েন্সি থাকে এবং এক একটা ম্যাগনেটিক ওয়েভলেন্থ থাকে, এবং এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই কে স্পেসের ভিতরে সিগন্যালগুলো সাজানো হয়, এবং যত সময় যায় এই সময়ে প্রতিটা সময়ে এই সিগন্যালগুলো একে স্পেসে জমা হয়। জমা হওয়ার পরে এরকম একটা কে স্পেস তৈরি হয়, যেটা পরবর্তীতে এই কে স্পেসটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। মানে কে স্পেসের ভিতরে কি কি ইনফরমেশন থাকে, একটা হলে অ্যামপ্লিটিউড থাকে, মানে ফ্রিকোয়েন্সি, একটা সিগন্যালের ভিতরে অ্যামপ্লিটিউড থাকে, ফ্রিকোয়েন্সি থাকে এবং ফেজ থাকে। এই অ্যামপ্লিটিউডটা আসে হচ্ছে কন্ট্রাস্ট থেকে, অর্থাৎ ফ্যাট ফ্যাটি টিস্যু না ওয়াটার টিস্যু, ওখান থেকে অ্যামপ্লিটিউডটা আসে, অর্থাৎ এক এক টিস্যুর অ্যামপ্লিটিউড এক এক রকম হয়। আর ফ্রিকোয়েন্সিটা আসে যে হাইড্রোজেন প্রোটনটা কত দ্রুত ঘুরে, সেখান থেকে এই ফ্রিকোয়েন্সিটা আসে। আর ফেজটা আসে হচ্ছে যে প্রোটন গুলা কি একসাথে ঘুরতেছে না আলাদা আলাদা ভাবে ঘুরতেছে, একই গতিতে ঘুরতেছে না আলাদা আলাদা গতিতে ঘুরতেছে, সেখান থেকে এই ফেজটা পাওয়া যায়। এই তিনটা ইনফরমেশন ওই কে স্পেসে জমা হয়, সিগন্যালের ভিতরে থাকে, এবং এই ইনফরমেশন গুলা ক্যালকুলেশন করে ফোরিয়ার ট্রান্সফর্ম একটা টেকনিক, যেটা কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেশন করে এই ছবিগুলা তৈরি হয়।
তো জিনিসটা একটু জটিল, তো আমি আশা করি বারবার দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। তো কে স্পেসের ভিতরে এটা যদি একটা কে স্পেস চিন্তা করি, ফ্রিকোয়েন্সি ইনক্রিসেস ফ্রম দ্য সেন্টার আউট ইন অল ডিরেকশন। অর্থাৎ কে স্পেসের মাঝখানে যে সাদা অংশটা, এখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থাকে, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ সিগন্যালটা থাকে, এবং কে স্পেস থেকে যত দূরে যাওয়া যায় তত কম ফ্রিকোয়েন্সি থাকে। এবং ফেজ ভ্যারিজ বাই অ্যাঙ্গেল। অর্থাৎ ফেজ মানে হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটম গুলা একসাথে আছে না আলাদা আছে, তো এটা বোঝা যায় যে অ্যাঙ্গেল, মানে অ্যাটমের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল হিসাব করে বুঝতে পারে। এখন একটা কে স্পেসের যদি আমরা সেন্টার, শুধু সেন্টার চিন্তা করি, মানে আশেপাশে সবকিছু বাদ দেই, যদি সেন্টার চিন্তা করি, তাহলে এই সেন্টার থেকে এরকম একটা ছবি পাওয়া যাবে, অর্থাৎ কন্ট্রাস্ট পাওয়া যাবে। কে স্পেসের সেন্টার থেকে ক্যালকুলেশন করে শুধু কন্ট্রাস্ট পাওয়া যায়। 2D থেকে ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে এই কন্ট্রাস্টটা পাওয়া যায়। আর এই কে স্পেসের যদি আমরা সেন্টার বাদ দিয়ে বাকি অংশগুলো চিন্তা করি, বাকি অংশগুলা থেকে যে ইনফরমেশন পাওয়া যায় সেটা হচ্ছে যে একটা টিস্যুর যে এজ গুলা, অর্থাৎ কিনারা গুলা পাওয়া যায়। মানে কন্ট্রাস্ট তো পাইলাম আমরা সেন্টার থেকে, আর যে বাকি অংশগুলা, ডিটেলস অংশগুলা পাওয়া যায় হচ্ছে আশেপাশের যে সিগন্যাল, কে স্পেসের যে সিগন্যাল গুলা জমা রাখে, সেটা বিশ্লেষণ করলে এই ডিটেলস ইমেজটা পাওয়া যায়। এখন যদি আমরা কে স্পেসের সবগুলা ইনফরমেশন চিন্তা করি, যে সেন্টারও ক্যালকুলেশন হবে এবং সেন্টারের আশেপাশে যে আদার অংশগুলো, সম্পূর্ণ কে স্পেস কে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে এরকম একটা ইমেজ পাওয়া যায়, এরকম একটা সঠিক ইমেজ পাওয়া যায়। কে স্পেস টার্নস ইনটু অ্যান ইমেজ ইউজিং এ ফোরিয়ার ট্রান্সফরমেশন। তো ফোরিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে একটা গাণিতিক প্রক্রিয়া যেটা কম্পিউটারের সিপিইউ তে থাকে। সিপিইউর মাধ্যমে এই কে স্পেসটাকে, অর্থাৎ আমরা যে রোগীর থেকে যে সিগন্যালটা পাই, সিগন্যালের ভিতরে যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ থাকে, বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে সিগন্যালটা থাকে, ওই ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ ক্যালকুলেশন করে এই এরকম একটা ছবি পাওয়া যায়। তাহলে কিভাবে একটা এমআরআই থেকে ছবি তৈরি হচ্ছে, আমরা একটা চার্টের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, যে এই এমআরআই ম্যাগনেটিক ফিল্ড থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেওয়া হচ্ছে, এবং রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল এই রিসিভিং কয়েল রিসিভ করছে, এবং রিসিভ করে এটা কে স্পেসে পাঠাচ্ছে। অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হচ্ছে, কে স্পেসে পাঠাচ্ছে। তো এটা হচ্ছে কে স্পেস। এবং কে স্পেস যে ইনফরমেশনটা রিসিভ করে, এই ইনফরমেশনটা আবার ফোরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করে এরকম একটা ইমেজ তৈরি করছে। তাহলে এখন আমরা যে মেইন যে ইমেজ T1 ওয়েটেড এবং T2 ওয়েটেড ইমেজ দুইটা কল্পনা করি। তো দুইটা ইমেজের মধ্যে কি কি পার্থক্য পাওয়া যায়? যে T1 ওয়েটেড ইমেজে আমরা প্রথমেই দেখি যে সিএসএফ, যে ভেন্ট্রিকলের ভিতরে যে ফ্লুইড থাকে, সিএসএফ থাকে, এই সিএসএফ টা হচ্ছে T1 এ ডার্ক থাকে বা ব্ল্যাক থাকে, এবং T2 তে ব্রাইট থাকে, সাদা থাকে। তারপরে যদি আমরা ব্রেনের হোয়াইট ম্যাটার চিন্তা করি, ভিতরে যে অংশটা, ব্রেনের ভিতরের অংশটা হোয়াইট ম্যাটার, এটা কিন্তু T1 এ ব্রাইট থাকে, কিন্তু T2 তে ডার্ক থাকে। এই যে ব্রেনের যে হোয়াইট ম্যাটার, এই অংশটুক, এই অংশটুক, এগুলা হচ্ছে হোয়াইট ম্যাটার, এই অংশটুক, এই অংশটুক। হোয়াইট ম্যাটার হচ্ছে এগুলো ভিতরের দিকে, আর গ্রে ম্যাটার হচ্ছে এই যে ভিতর বাইরের যে অংশটুকু, বাইরের যে ব্রেনের যে অংশটুকু, এই যে ভাঁজ ভাঁজ হয়ে আছে, এগুলো হচ্ছে গ্রে ম্যাটার। ভাঁজ ভাঁজ হয়ে আছে, এগুলো হচ্ছে গ্রে ম্যাটার। এবং যে যদি আমরা এই যে ফ্যাটের কথা চিন্তা করি, যে স্কিনে যে ফ্যাট আছে, সাবকিউটেনাস ফ্যাট, এই ফ্যাটটা হচ্ছে T1 এ সবচেয়ে বেশি ব্রাইট হয়,
এবং T2 তেও ব্রাইট হয়, T2 তে একটু কম ব্রাইট হয়। তো মেইন পার্থক্য হচ্ছে ওয়াটারে, CSF এ, তারপরে হচ্ছে হোয়াইট ম্যাটারে পার্থক্য, এবং তারপরে এই ফ্যাটে। তো এই তিনটা জিনিস খেয়াল রাখলে আমরা বুঝতে পারবো T1 এবং T2 এর মধ্যে কি পার্থক্য। তো থ্যাংক ইউ অল।